এডিবির পক্ষ থেকে আজকে আমরা একটা টপিক পড়ব যেটা হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এনজাইমস অ্যান্ড টিউমার মার্কার। আমি অনন্য সরকার ধন্য, আমি সলিমুল্লাহ মেডিকেল থেকে 2019 ব্যাচে পাশ করছি। ওকে, তাহলে আমরা টিউমার মার্কার শুরু করি। টিউমার মার্কার হচ্ছে পুরোপুরি ইনফরমেটিভ একটা টপিক। টিউমার মার্কার আমাদের খুব যে হেল্প করে এরকম না, কিছুটা হেল্প করে। কিছু কিছু টিউমার মার্কার খুব হেল্প করে, বাট সব টিউমার মার্কার যে আমাদের খুব হেল্প করে এরকম না। কিন্তু টিউমার মার্কারের মেইন ইম্পর্টেন্স হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, অনেকেই এখন দেখা যায় যে ব্রেস্ট কার্সিনোমাতে ব্রেস্টের ট্রিটমেন্ট দিলে পরে পেশেন্ট ভালো হয়ে যেতে থাকে। তখন আমরা এই টিউমার মার্কার গুলা হচ্ছে মেজার করলে দেখি যে তার ট্রিটমেন্ট গুলা ঠিক মতো হচ্ছে কিনা। যদি ট্রিটমেন্ট ঠিক মতো হয় তাহলে টিউমার মার্কার দেখা যায় যে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আস্তে আস্তে কমে নর্মাল হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি যে ওনার টিউমারটা শরীর থেকে সরে গেছে। এই জন্য টিউমার মার্কারটার খুব ইম্পর্টেন্স। আচ্ছা, টিউমার মার্কার, এটা একটা a tumor marker is a substance present in or produced by a tumor which can be either benign or malignant. Therefore, it can be used to differentiate tumor from the normal tissue. তাহলে এটা একটা কিছু একটা সাবস্টেন্স যেটা একটা টিউমার থেকে রিলিজ হয়। টিউমারে এটা প্রোডাকশন হতে পারে অথবা টিউমারের মধ্যে এটা ছিল সেই কারণে এটা রিলিজ হতে পারে। যে কোনো কারণেই হোক, এই সাবস্টেন্সটা যখন ব্লাডে আসে তখন এটা নর্মাল টিস্যুর থেকে টিউমারটাকে আলাদা করতে পারে। এটাই হলো টিউমার মার্কার। এখন ইম্পর্টেন্ট হলো একটা গুড টিউমার মার্কারের মেইন কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়। মেইন ক্রাইটেরিয়া গুলো যেগুলো থাকতে হয়, এ সেনসিটিভ হতে হবে, এ স্পেসিফিক হতে হবে। ওকে, সেনসিটিভ আর স্পেসিফিক বলতে কি বোঝায়? যারা একটু পাবলিক হেলথ নিয়ে ইন্টারেস্টেড বা যারা ইউসিএমএল নিয়ে ইন্টারেস্টেড তাদের এই সেনসিটিভিটি স্পেসিফিসিটি খুব ইম্পর্টেন্ট। বাট ইউজুয়ালি সেনসিটিভিটি স্পেসিফিসিটি আমাদের খুব বেশি যে মানে মেডিকেল লাইফে মানে এমবিবিএস লাইফে পড়ানো হয় সেরকম কিছু না, বাট আমরা একটু জানি। এটা খুব মজার জিনিস, যারা পড়তে চাও তারা ডেফিনেটলি আরো ডেপথে পড়তে পারো। সেনসিটিভিটি হচ্ছে, এখান থেকে আমরা পড়ি, সেনসিটিভিটি হচ্ছে নট এলিভেটেড ইন অল ক্যান্সার পেশেন্টস। তার মানে একটা পেশেন্ট ক্যান্সার হইছে কিন্তু তার ক্ষেত্রে দেখাইলো টেস্ট নেগেটিভ, এটাই হচ্ছে সেনসিটিভিটি। যে যার টেস্ট হইছে তাকে পজিটিভ শো করা, এটাই হচ্ছে সেনসিটিভ। যেই টেস্ট যত বেশি সেনসিটিভ তার ক্ষেত্রে, আমি আবার বলি, যে টেস্ট যত বেশি সেনসিটিভ সে তত বেশি পজিটিভ কেস দিবে। যার সত্যি সত্যি ডিজিজ আছে। বুঝতে পারছি? তাহলে সেনসিটিভ হচ্ছে তারাই, মানে সেনসিটিভ টেস্ট মানে হচ্ছে সে যাদের আসলেই ডিজিজ আছে তাদেরকে আসলেই ডিজিজ দেখাবে, এটাই হচ্ছে ওই টেস্টের সেনসিটিভিটি। আর স্পেসিফিক কি জিনিস? স্পেসিফিক হচ্ছে উল্টা, অলসো এলিভেটেড ইন বিনাইন নন ক্যান্সারাস কন্ডিশনস এন্ড আদারওয়াইজ হেলদি পেশেন্টস। তার মানে হচ্ছে যার আসলে ডিজিজ নাই তাকে তাকে নেগেটিভ দেখানো হচ্ছে স্পেসিফিসিটি। তাহলে কি বললাম? সেনসিটিভিটির ক্ষেত্রে যেটা হলো যে সেনসিটিভিটি হলো
যে যার ডিজিজ আছে তাকে পজিটিভ দেখানো হচ্ছে সেন্সিটিভিটি। সো যে টেস্ট যত বেশি অসুস্থ মানুষকে পজিটিভ দেখাবে সে তত বেশি সেন্সিটিভ, আর যে টেস্ট সুস্থ মানুষকে নেগেটিভ দেখাবে সে তত বেশি স্পেসিফিক। এটাই হলো মেইন জিনিস। তাহলে এটাই ইম্পর্টেন্ট জিনিস যে আমরা ছিলাম যে টিউমার মার্কারের ক্ষেত্রে বলা হয় যে একটা টিউমার মার্কারের গুড টিউমার মার্কারের ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাকে সেন্সিটিভ হতে হবে, তাকে স্পেসিফিক হতে হবে, সাথে হচ্ছে ইট শুড প্রেডিক্ট আর্লি রিকারেন্স এন্ড হ্যাভ প্রগনোস্টিক ভ্যালু। আরেকটা জিনিস হচ্ছে যে ইট শুড বি এবল টু ইন্ডিকেট অল চেঞ্জেস ইন ক্যান্সার পেশেন্টস রিসিভিং ট্রিটমেন্ট। তাহলে এই হলো যে গুড টিউমার মার্কারের কিছু ক্যারেক্টারিস্টিক। বাট রিয়েলিটিতে কি? রিয়েলিটিতে দেখা যায় যে টিউমার মার্কার are not reliable screening or diagnostic markers due to their low sensitivity এবং low specificity। মানে যে সুস্থ মানুষ তাকেও দেখায় টেস্ট পজিটিভ, আবার যে অসুস্থ মানুষ তাকে দেখায় টেস্ট নেগেটিভ। এটাই হচ্ছে লো সেন্সিটিভিটি এবং লো স্পেসিফিসিটি। এদের জন্য হচ্ছে টিউমার মার্কারটা তত বেশি রিলায়েবল না। এই জন্য টিউমার মার্কারটা আর নট জেনারেলি ইউজড to screen for or diagnose cancer. However, once the cancer is diagnosed by biopsy, tumor marker can be used as a predict therapeutic response and monitor the effectiveness of cancer treatment. এটাই ইম্পর্টেন্ট যে আমাদের কোন একটা ক্যান্সারের ট্রিটমেন্ট দিচ্ছি, সেই ক্যান্সারের ট্রিটমেন্টটা আসলে ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্যই আমরা টাইম টু টাইম এই টিউমার মার্কারগুলো মেজার করে থাকি। এই ক্ষেত্রে এটার ইফেক্টিভনেস খুব বেশি, কারণ তার যদি কোনো একটা ক্যান্সার পজিটিভ হয় তাহলে ওই টিউমার মার্কারটা অবশ্যই হবে, এবং তার মধ্যে ওই টিউমারটা আছে, সেই কারণে এই টিউমার মার্কারটা বাড়তেছে, এটা আমরা জানি। তো যখন হচ্ছে টিউমারটা আস্তে আস্তে রিগ্রেস করবে তখন ওই টিউমার মার্কারের লেভেল আস্তে আস্তে কমে যাবে। এটাই বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট, টিউমার ক্লাসিফিকেশন। টিউমার ক্লাসিফিকেশন দুই ভাগে গ্রসলি ভাগ করা যায়। একটা হচ্ছে টিউমার ডিরাইভ মার্কার, আর একটা হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড মার্কার। টিউমার ডিরাইভ মার্কার হচ্ছে অরিজিনেট ফ্রম দ্য নিওপ্লাস্টিক সেলস দেমসেলস, তার মানে সেলগুলার থেকে নিজের থেকেই তৈরি হচ্ছে। যেই ক্যান্সারাস সেলগুলা তৈরি হচ্ছে সেই ক্যান্সারাস সেলগুলার থেকে যদি অরিজিনেট করে তাহলে টিউমার ডিরাইভ মার্কার। যেগুলাই আমরা সবচেয়ে বেশি মুখে তুলি সেই টিউমার মার্কার গুলাই আসলে টিউমার ডিরাইভ মার্কার। যেমন হচ্ছে এই যে আমরা এইচসিজি, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, এসিটিএইচ, ক্যালসিটোনিন, এগুলার নাম আমরা খুব র্যাপিডলি নেই। এগুলা হচ্ছে যে টিউমার ডেরাইভ মার্কার। আর টিউমার অ্যাসোসিয়েটেড মার্কার কি জিনিস? টিউমার অ্যাসোসিয়েটেড মার্কার হচ্ছে ইনক্লুডস ভেরিয়াস প্লাজমা ইউরিনারি ফ্যাক্টর, এনজাইমস এন্ড প্রোটিনস। তাহলে কিছু প্রোটিন আছে যেগুলো আমরা আজকে পড়বো, কিছু প্রোটিন। সেই প্রোটিনগুলা হচ্ছে ঠিক টিউমার থেকে রিলিজ হয় না, কিন্তু যখন টিউমার হয় তখন সাথে এই মার্কারগুলা পাওয়া যায়। যেমন এই যে মেটাস্টেটিক অস্টিওক্লাস্টিক বোন মেটাস্টেসিস বাই হাইড্রোক্সিপ্রোলিন ইন ইউরিন, একটা গ্রস কথা বলা হয়েছে। এছাড়া আমাদের আরো কিছু আছে যেটা আমরা আজকে পড়বো, তখনই আমরা বলে যাবো যে টিউমার অ্যাসোসিয়েটেড মার্কার কি জিনিস আমরা আজকেই পড়বো। আর টিউমার ডেরাইভ মার্কারই আমরা মেইনলি পড়বো। টিউমার ডেরাইভ মার্কারের মধ্যে আলফা পিটোপ্রোটিন আছে, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন আছে, আরো অনেকগুলা টিউমার মার্কার আছে, আমরা সেগুলো আস্তে আস্তে পড়বো। তাহলে টিউমার মার্কারের মধ্যে আমরা মেইনলি টিউমার ডিরাইভ মার্কার নিয়ে পড়বো, বাট টিউমার ক্লাসিফিকেশন এই দুই ভাগে ভাগ করা যায়। নেক্সট হচ্ছে টিউমারকে বা টিউমার মার্কারকে আমরা আসলে এরপরে আরো একটা 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো 6টা ক্যাটাগরি আমি ওভাবে ক্লাসিফিকেশন দেখানোর কিছু নাই, কারণ ক্লাসিফিকেশন কোথাও লাগবে না বা ক্লাসিফিকেশন তোমাকে পরীক্ষায় জিজ্ঞেসও করবে না। তো আমরা একেবারে ডিরেক্টলি প্রত্যেকটা টিউমার মার্কার ধরে ধরে পড়বো, তখনই আমাদের পড়া হয়ে যাবে। তো শুরু করি প্রথম ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে অঙ্কোফিটাল অ্যান্টিজেন্স। এরা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন বলতেই জানি যে কোনো একটা পার্টিকেল যেটা হইতে পারে হোস্ট বডির মধ্যে
অথবা ফরেন বডির মধ্যে, যেটার এগেইনস্টে বডি কোনো ইমিউন রিয়াকশন দেখাইতে পারে। হোস্টের ক্ষেত্রে দেখাবে না, ফরেনের ক্ষেত্রে দেখাবে। আচ্ছা, অঙ্কোফিটাল অ্যান্টিজেনের মধ্যে একটা আছে আলফা-ফিটোপ্রোটিন। আলফা-ফিটোপ্রোটিন আমরা পড়তেছি। আর একটা হচ্ছে সিইএ, যেটা হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। দিস ইজ নট ভেরি স্পেসিফিক অ্যান্টিজেন। ইটস ইউজুয়ালি ইনক্রিজড ইন কোলোরেক্টাল, জিআই, লাং কার্সিনোমা। ঠিক আছে? It is mainly used as a prognostic antigens এবং never for early diagnosis. It's also increased in Paget's disease and ovarian neoplasm. তাহলে আমরা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনের জন্য যদি মেইনলি বলি, তাহলে আমাদের মনে রাখা লাগবে যে এটা হচ্ছে কোলোরেক্টাল, জিআই, লাং কার্সিনোমা। এর মধ্যে কোলোরেক্টালের জন্য বা হচ্ছে লাং কার্সিনোমার জন্য আরো অনেক ধরনের টিউমার মার্কার সহ আরো কিছু টেস্ট আছে। আমি সেগুলোর নাম খালি একটু নিব, যেটা হচ্ছে যে আমরা কিছু জিনিসের অবশ্যই নাম শুনছি, যেমন প্রি অঙ্কোজিনের নাম শুনছি কিনা, বা অঙ্কোজিনের নাম শুনছি কিনা। এই অঙ্কোজিন আর প্রি অঙ্কোজিন কিন্তু টিউমার মার্কার না, এরা টোটালি আলাদা একটা জিনিস। এই জিনগুলা হচ্ছে দেখা যায় ইউজুয়ালি ফ্যামিলিয়ালিও দেখা যেতে পারে, বাট নট নেসেসারিলি যে ফ্যামিলিয়ালি দেখা যেতে হবে, এটা সেপারেটলিও দেখা যেতে পারে। তার মানে হচ্ছে একটা পরিবারে কখনোই ব্রেস্ট ক্যান্সার ছিল না, তার দেখা গেল ওই মহিলার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আছে। তাহলে এই প্রি অঙ্কোজিন এখন বাইরের দেশগুলোতে খুব বেশি ইউজ হয়। টিউমার মার্কারের চেয়েও প্রি অঙ্কোজিন আর অঙ্কোজিন বেশি ইউজ হয়। আমরা আজকে প্রি অঙ্কোজিন পড়বো না, বাট এই কোলোরেক্টাল কার্সিনোমা বা জিআই কার্সিনোমার জন্য কিছু স্পেসিফিক প্রি অঙ্কোজিন আছে, সেগুলা মাপা হয়ে থাকে। এই জন্য কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন একটু কম ইউজ হয় ইদানিং, কারণ এটা খুব বেশি স্পেসিফিক আমাদেরকে কোনো ডায়াগনোস দিতে পারে না। আমাদের আদার যেগুলা ইমেজিং স্টাডিজ আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। সাথে সাইড বাই সাইড আমরা এই যে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন কেন ইউজ করতে পারি, ওই যে একই কথা আগের মতোই, যে এটা মেইনলি প্রগনস্টিক ফ্যাক্টরের জন্য ইউজ হয়ে থাকে, কখনোই আর্লি ডায়াগনোসিসের জন্য বের হয় না। শেষ। ওকে, নেক্সট হচ্ছে আলফা পিটোপ্রোটিন। আলফা পিটোপ্রোটিনের খুব ইম্পর্টেন্স আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টিউমার মার্কার। Alpha fetoprotein, normally made by the fetus and transiently elevated in the pregnancy, peak concentration is 3 mg per dl at 12 weeks of gestation. It is cleared from the circulation. Alpha fetoprotein concentration in normal adult is less than 20 nanogram per ml. সরি, আমার ওখানে আসলে ওই 3 মিলিগ্রাম পার ডিএলটা আসলে ভুল হয়েছে, তো ওখানে আসলে 3 ন্যানোগ্রাম পার এমএল হবে, ওটা একটু কারেকশন। ওকে, যাই হোক। তো আলফা পিটোপ্রোটিনে যেটা হলো যে আমরা বললাম যে এটা নরমালি প্রেগন্যান্সির ক্ষেত্রেও ইনক্রিজ থাকবে, কিন্তু ইনক্রিজ থাকার একটা লেভেল আছে। ওই লেভেলের উপরে চলে গেলে তখন হচ্ছে যে কোনো একটা ডিজিজ হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা লেভেল আছে। আলফা পিটোপ্রোটিন শরীরে থাকবে নরমালি, কিন্তু এই যে নরমালের ক্ষেত্রেও থাকে, সেটা কতটুকু থাকে, 20 ন্যানোগ্রাম পার এমএল থাকে। বাট 20 ন্যানোগ্রাম পার এমএল এর চেয়ে যদি বেড়ে যায়, তখন হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে এটা কোনো একটা কার্সিনোমেটা স্টেটের দিকে যাচ্ছে। হাই লেভেলস ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউরাল টিউব এন্ড অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টস। এই জন্যই বলা হয়েছে যে আমরা হচ্ছে যখন হচ্ছে যে একটা মহিলা প্রেগনেন্ট, তখন আমরা অনেকগুলা টেস্টের মধ্যে, ইউজুয়ালি বাংলাদেশে খুব বেশি করা হয় না, কিন্তু বাইরের দেশগুলাতে এগুলা হরহামেশা করা হয়। বাইরের দেশগুলাতে সবকিছুই করা হয়, ওই ডাউন সিনড্রোম থেকে শুরু করে এভরিথিং করা হয়, সাথে এই অ্যালফা পিটোপ্রোটিন লেভেলও দেখা হয়। তো এই অ্যালফা পিটোপ্রোটিন লেভেল বেড়ে যায়, কারণ হচ্ছে তারা হচ্ছে অনেক বয়স করে, ম্যাটারনাল এজ অনেক বেড়ে যাওয়ার পরেও তারা বাচ্চা নেয়, সেক্ষেত্রে অ্যালফা পিটোপ্রোটিন দেখাটা জরুরি। এই অ্যালফা পিটোপ্রোটিন লেভেল যদি হাই থাকে, তাহলে তার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। নিউরাল টিউব ডিফেক্টের একটা নাম বলি, সেটা হচ্ছে যেমন মেনিঙ্গোমায়োলোসিল। ওকে, তাহলে এখানে নিউরাল টিউব ডিফেক্ট বা অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট থাকতে পারে। তো মেইনলি আলফা পিটোপ্রোটিন যে টিউমার মার্কার হিসেবে বলতেছি, সেই টিউমার মার্কারের মধ্যে মেইন যেটা কার্সিনোমা হয় সেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা,
আরেকটা হচ্ছে জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমার একটা বিশাল টপিক, ঠিক আছে? যাই হোক, এটা ওভারিয়ান এবং টেস্টিকুলার জার্ম সেল টিউমার হয়। আমাদের টেস্টিসে যে টিউমার গুলা হয় বা হচ্ছে ওভারিতে যে টিউমার গুলা হয় সেগুলা অনেকগুলা টাইপের টিউমার হইতে পারে। সো জার্ম সেল টিউমারের মধ্যে সেমিনোমেটাস, নন সেমিনোমেটাস হইতে পারে, এছাড়া টেরাটোমা হইতে পারে, এমব্রায়োনাল কার্সিনোমা, আরো অনেক কিছু হইতে পারে। তো সেমিনোমেটাস, নন সেমিনোমেটাস সহ জার্ম সেল টিউমার আরো অনেক কিছু হইতে পারে। তো যেটার মধ্যে জার্ম সেল টিউমারটা হচ্ছে, জার্ম সেল টিউমারের মধ্যে আলফা ফিটোপ্রোটিন লেভেলটা বেড়ে যায়, আর হেপাটোসেলুলার কার্সিনোমাতে বেড়ে যায়, সাথে নিউরাল টিউব ডিফেক্টসে বেড়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে তোমাদের সব সময় লাগবে, আলফা ফিটোপ্রোটিন লেভেলের যদি সিঙ্গেল মোস্ট ডিক্রিজিং ফ্যাক্টর বলতে হয় সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের নাম অবশ্যই শোনার কথা, সেটা হচ্ছে ট্রাইসোমি 21, যেটা আমরা সুযোগ পেলে এটা নিয়েও পড়বো, এটা খুবই মজার টপিক। ওকে, তাহলে আমরা বললাম যে আলফা ফিটোপ্রোটিন লেভেল নরমালি থাকতে পারে, এটা প্রেগন্যান্সির সময়ও একটু এলিভেটেড থাকে, কিন্তু প্রেগন্যান্সির সময় যদি এক্সেস পরিমাণে এলিভেটেড থাকে তাহলে নিউরাল টিউব বা অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টস আছে। আর নর্মাল পার্সনের ক্ষেত্রেও সেটা ইনক্রিজ থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে 20 ন্যানোগ্রামের চেয়ে কম থাকবে। কিন্তু যদি বেশি বেড়ে যায় তখন হচ্ছে যে সেটা হেপাটোসেলুলার কার্সিনোমা বা জার্ম সেল টিউমার হতে পারে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেট মার্কার্স। তাহলে আমাদের অঙ্কোফিটাল অ্যান্টিজেন শেষ। অঙ্কোফিটাল অ্যান্টিজেনের মধ্যে শুধুমাত্র আলফা ফিটোপ্রোটিন আর কার্সিনোমা অ্যামব্রায়োনিক অ্যান্টিজেন আছে। কার্বোহাইড্রেট মার্কারের মধ্যে তিনটা জিনিস আছে, মেইনলি তিনটাই, আমরা এই তিনটাই পড়বো। একটা হচ্ছে সিএ 15.3, সিএ 19.9 আর সিএ 125। আচ্ছা, আমাদের এটা কেন লাগবে? সেম কথা, এটা প্রগনোস্টিক ফ্যাক্টরের জন্য কাজে লেগে থাকে। পরীক্ষার হলে এগুলা ডিরেক্টলি জিজ্ঞেস করা হয়, এগুলা হচ্ছে অনেকটা মুখস্থ কোশ্চেন। তুমি যদি এই কোশ্চেনটা পাও তাহলে হচ্ছে জাস্ট এটা টিক দিতে পারলে, সঠিক টিক দিতে পারলে আনসার পেয়ে গেলা, কিছু চিন্তাও করা লাগলো না। এই জন্য এটা খুব সুন্দর করে মনে রাখতে হবে। আমরা যদি জাস্ট সহজভাবে মনে রাখি, একটা মানুষের যদি আমরা আঁকি তাহলে দেখা যায় যে ধরো ব্রেস্ট হচ্ছে এই লেভেলে থাকবে, প্যানক্রিয়াস হচ্ছে তার নিচে থাকবে, আর ওভারি হচ্ছে তারও নিচে থাকবে, তাহলে ইজি। তাহলে মনে রাখি 15, তারপরে 19, তারপরে 125। 15.3 এটা এটা কিন্তু 153 না, এইভাবে মনে রাখা যাবে না। 15.3, তাহলে 15, 19, 125, 15, 19, 125। 15 হচ্ছে ব্রেস্ট, 19 হচ্ছে প্যানক্রিয়াস, 125 হচ্ছে ওভারি। বুঝাতে পারছি? তাহলে আমরা এই মনে রাখবো যে 15.3 হচ্ছে ব্রেস্ট কার্সিনোমার জন্য, 19.9 হচ্ছে প্যানক্রিয়াসের জন্য, 125 হচ্ছে ওভারির জন্য। এছাড়াও হচ্ছে কিছু ডিজিজে হয়, এগুলা আমি আবার বলছি যে এটা একেবারে solely শুধুমাত্র যে প্যানক্রিয়াসের জন্যই সীমাবদ্ধ বা এরকম কিছু, এরকম না। ইউজুয়ালি 15.3 শুধুমাত্র ব্রেস্টের জন্যই সীমাবদ্ধ, বাট প্যানক্রিয়াস হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমা, জিআই কার্সিনোমা, সিরোসিস, পেরিকার্ডাইটিস এগুলোর সাথেও সম্পর্কিত। আর সিএ 125 হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, প্যানক্রিয়াটিসের সাথেও সম্পর্কিত। বাট আমাদের ওভারঅল যেই তিনটা জিনিস খালি মনে রাখতে হবে, ব্রেস্ট, প্যানক্রিয়াস, ওভারি। এবং প্যানক্রিয়াসের জন্য আমরা 19.9 সব সময় ইউজ করি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এইটা ওভারিটাও ইম্পর্টেন্ট, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। এই ব্রেস্টে 15.3 কম করা হয়, বাট হচ্ছে প্যানক্রিয়াসের জন্য 19.9 এবং ওভারির জন্য 125, সিএ 125 আমরা খুব কমনলি ইউজ করি। ওকে, নেক্সট হচ্ছে হরমোনাল মার্কার। হরমোনাল মার্কারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যালসিটোনিন আর একটা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন নিয়ে একটা কোশ্চেন করা হয়েছিল, তো সেটার আদতেই আমরা পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিনটা কোথায় রিলিজ হয়? ক্যালসিটোনিনটা রিলিজ হয় প্যারাফলিকুলার সি সেল মেডুলারি থাইরয়েড থেকে। আমরা জানি যে থাইরয়েডের ধরো যে
কর্টিক্যাল কিছু পার্ট আছে, ধরো যে এই ধরো যে থাইরয়েড, এই থাইরয়েডের মাঝামাঝি জায়গাটা হচ্ছে মেডুলারি পোর্শন। এই মেডুলারি পোর্শনটা হচ্ছে, এখানে হচ্ছে আরেকটা আলাদা ধরনের সেল থাকে, সেটা হচ্ছে যে সি সেল। এই সি সেল থেকে হচ্ছে যে ক্যালসিটোনিন রিলিজ হয়, ঠিক আছে? তো ক্যালসিটোনিন রিলিজ হয়। ক্যালসিটোনিন আসলে মেইনলি থাইরয়েডের সাথে কোনো কাজ নাই। ক্যালসিটোনিনের কাজ হচ্ছে থাইরয়েডের পিছনে যে থাকে। থাইরয়েডের পিছনে কে থাকে? থাইরয়েডের পিছনে থাকে ছোট্ট ছোট্ট প্যারাথাইরয়েড থাকে, এই যে প্যারাথাইরয়েড গুলা। এই প্যারাথাইরয়েডের উপর ক্যালসিটোনিনের কাজ। তাহলে আসি ক্যালসিটোনিনের কি কাজ সেটা খালি জাস্ট একটু দেখি। সেটা হচ্ছে যে ক্যালসিটোনিন ইজ এ রেগুলেটরি হরমোন। ক্যালসিটোনিন ইজ ইনভলভড ইন হেল্পিং দ্য রেগুলেট লেভেলস অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট লেভেল ইন দ্য ব্লাড অপোজিং দ্য অ্যাকশন অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন। তার মানে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেটের লেভেল অনেক বাড়ায় দিতে চায়, তখন হচ্ছে যে ক্যালসিটোনিন বলবে না এত বাড়ানো যাবে না, তখন ও যে হচ্ছে ওই প্যারাথাইরয়েডের উপর হচ্ছে যে মানে ধরো যে ওই প্যারাথাইরয়েডের উপর হচ্ছে যে ও যে অ্যাকশন করে, ঠিক আছে? তাহলে ক্যালসিটোনিনের মেইন কাজ এটা। যখন তার মানে দেখা যাবে যে ক্যালসিটোনিন রিলিজ ইনক্রিজ হয়ে গেছে বা ক্যালসিটোনিন অনেক বেশি রিলিজ হচ্ছে, তখন আসলে কি হবে বলো? তখন আসলে যেটা হবে যে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন একেবারেই কমে যাবে। যখন একেবারেই কমে যাবে তখন শরীরে প্যারাথাইরয়েডের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি এক্সক্রিয়েশন বাড়ানো, সরি ভিটামিন ডি প্রোডাকশন বাড়ায়। ভিটামিন ডি থ্রি, অ্যাক্টিভ ভিটামিন ডি থ্রি প্রোডাকশন বাড়ায়। যখন এই ভিটামিন ডি থ্রি প্রোডাকশন কমে যাবে, তখন হচ্ছে যে ভিটামিন ডি থ্রি প্রোডাকশন কমে যাওয়ার জন্য ক্যালসিয়াম ফসফেট অ্যাবজর্পশন হতে পারবে না। ফলে শরীরে আলটিমেটলি ক্যালসিয়াম ফসফেটের ডিক্রিজ হতে থাকবে, এবং আলটিমেটলি ক্যালসিটোনিন যদি মানে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা যদি আসলেই হয়, তখন হচ্ছে ক্যালসিটোনিন লেভেল এত বেড়ে যাবে, তখন এই ক্যালসিয়াম লেভেল কমে যাওয়ার জন্য আমাদের শরীরে হাইপোক্যালসেমিয়া পর্যন্ত হইতে পারে। এই হাইপোক্যালসেমিয়া যখন হবে, তখন কি হবে? হাইপোক্যালসেমিয়া হইলে ইম্পর্টেন্ট একটা খালি পয়েন্ট মনে রাখি, সেটা হচ্ছে টিটানি হতে পারে। টিটানি বা হচ্ছে মায়োটনিক সিজার। তাহলে ক্যালসিটোনিন কি বললাম, যে ক্যালসিটোনিন হচ্ছে একটা রেগুলেটরি হরমোন, যেটা প্যারাথাইরয়েড হরমোনকে ইনহিবিট করে। যদি ক্যালসিটোনিনের লেভেল অনেক বেড়ে যায়, তখন প্যারাথাইরয়েড হরমোনের লেভেল একেবারেই কমে যাবে। প্যারাথাইরয়েড যখন কমে যাবে, তখন ভিটামিন ডি থেকে অ্যাক্টিভেট করা যাবে না। ভিটামিন ডি থেকে অ্যাক্টিভেট না করা গেলে ক্যালসিয়াম ফসফেটের লেভেল কমে যাবে, সেখান থেকে হাইপোক্যালসেমিয়া হতে পারে। এই হাইপোক্যালসেমিয়ার জন্য টিটানি হতে পারে, ঠিক আছে? এই ওকে। আরো একটা জিনিস, সেটা আমরা হচ্ছে যখন আমরা জিআই টিউমার পড়া বা এন্ডোক্রাইন টিউমার যখন পড়বো, তখন হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মেনা বলে একটা জিনিস আছে। তখন আমরা হচ্ছে যে এই ক্যালসিটোনিন নিয়ে আরেকবার কথা বলবো। মেন হচ্ছে মাল্টিপুল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, এখানে তিনটা করে টিউমার একসাথে থাকে, ঠিক আছে? তাহলে মেনের সাথে আমরা এই ক্যালসিটোনিন পড়বো, কারণ ক্যালসিটোনিন বা এই মেডুলারি থাইরয়েড কার্সিনোমা ইউজুয়ালি একা থাকে না, এ হচ্ছে এই মেনের সাথে সম্পর্কযুক্ত থাকে। ইউজুয়ালি ক্যালসিটোনিন বা মানে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা সললি খুব পাওয়া যায় না, ইউজুয়ালি মেনের সাথে সম্পর্কযুক্ত থাকে। ওকে, আমরা আগাই। নেক্সট হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এটার আলফা এবং বিটা সাব ইউনিট আছে। তো যেটা হচ্ছে যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনে যেটা দেখা যাবে যে এটার আলফা এবং বিটা সাব ইউনিট দুইটা আছে। তো আলফা এবং বিটা সাব ইউনিট দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা সব সময় যেটা বলি, আমরা এইসিজি বলতেই আমরা চিন্তা করি যে এটা প্রেগন্যান্সি। হ্যাঁ, আসলে এই প্রেগন্যান্সিতে আমরা যে যে ইউরিনের যে টেস্ট স্ট্রিপ করি, সেটাতে আমরা হচ্ছে বিটা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন দেখি, অথবা আমরা যখন ব্লাড করি তখনও আমরা হচ্ছে বিটা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন দেখি। তো কিছু টাইমের ভ্যারিয়েশনের জন্য কখন আগে মানে ইউরিন আর হচ্ছে ব্লাডে আসার টাইমের একটা ডিফারেন্স আছে, এটাই, ঠিক আছে? তো
এই হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন বিটা সাব ইউনিট শুধুমাত্র বেড়ে যায় হচ্ছে প্রেগনেন্সিতে, সাথে হচ্ছে টেস্টিকুলার মিক্সড জার্ম সেল টিউমার। আমরা জার্ম সেল টিউমারে এখন ডিটেল যাচ্ছি না, বাট হচ্ছে যে জার্ম সেল টিউমার একটা আলাদা টপিক। যাই হোক, তাহলে জার্ম সেল টিউমার আর প্রেগনেন্সিতে হচ্ছে বিটা সাব ইউনিট বেড়ে যায়, কিন্তু হাইডেরিটি ফর্ম মোল এবং হচ্ছে কোরিও কার্সিনোমা, হাইডেরিটি ফর্ম মোল আর কোরিও কার্সিনোমা হচ্ছে এটা একটা প্রেগনেন্সির মতোই, কিন্তু এখানে আসলে কিছুটা ক্রোমোজোমাল অ্যানোমালির কারণে তোমার হচ্ছে বাচ্চাটা আসলে সঠিকভাবে তৈরি হয় না, ফলে আলটিমেটলি এটা মিসক্যারেজ হয়ে যায়। এইটুকুই, আমরা ডিটেলসে না যাই, বাট হচ্ছে এটা হলো গ্রস জিনিস যে এটা একটা মোল ফরমেশন হয়, আসলে আলটিমেটলি এটা একটা দলা ফরমেশন হয়ে যায়। এখানে আসলে আলটিমেট যেটা আমাদের চোখ কান নাক বুক পেট সেভাবে ফরমেশন হওয়ার কথা সেভাবে ফরমেশন হয় না। তো এই হাইডেরিটিফর্ম মোল এবং কোরিও কার্সিনোমা এই দুটাতে আলফা এবং বিটা সাবইউনিট দুটাই বেড়ে যায়, এবং আলফা সাবইউনিট বেড়ে যাওয়ার কারণে এটা অ্যাক্টস লাইক আ টিএসএইচ, এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মতো কাজ করে, যেই কারণে হাইডেরিটিফর্ম মোল এবং কোরিও কার্সিনোমার ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজমের ফিচার দেখতে পাওয়া যায়। ওকে, অ্যান্ড ইউরিন বিটা হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন হাইডেরিটিফর্ম মোল এবং প্রেগন্যান্সির সাথে রিলিজ হতে পারে। ওকে, তাহলে হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন এই কয়টা কারণে রিলিজ হতে পারে, যেটা হচ্ছে হাইডেরিটিফর্ম মোল কোরিও কার্সিনোমা, এটার কারণে দুইটা সাব ইউনিটে রিলিজ হতে পারে, আর টেস্টিকুলার মিক্সড আলসার টিউমার আর যেটা মোস্ট কমনলি প্রেগন্যান্সি, এগুলাতে শুধুমাত্র বিটা হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন রিলিজ বেড়ে যায়। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এনজাইমস। আমরা আজকে শুরুতেই আমরা বলছিলাম যে এএসসি যেখানেই থাকে সেখানে হচ্ছে যে এনজাইম থাকে, ঠিক আছে। ওকে, সেই এনজাইমে আমরা ফেরত আসছি। তো ফেরতের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে অ্যালকালাইন ফসফেটেজ, আমরা অ্যালকালাইন ফসফেটেজ আর ডিটেলস পড়বো না, আমরা অ্যালকালাইন ফসফেটেজ পড়ে ফেলছি। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেজ একটা জিনিস আছে, আরেকটা হচ্ছে প্রোস্টেট অ্যাসিড ফসফেটেজ আছে, আরেকটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন আছে। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটা ঠিক এনজাইম না, কিন্তু আমি এখানে লেখার কারণ হচ্ছে এই অ্যান্টিজেনটা আসলে ওই অ্যান্টিজেনের সাথে যাবে, যেটা হচ্ছে আমরা পড়ে আসছি, কিন্তু আমি এখানে লেখার কারণ হচ্ছে এখানে একসাথে পড়া হয়ে যাবে, আমরা একসাথে পড়ার জন্যই আমরা হচ্ছে এখানে একসাথে লিখছি। তো প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেজ যেটা, সেটা হচ্ছে ইনক্রিজড ইন সেমিনোমা এন্ড অলসো ইনক্রিজড ইন স্মোকিং, ঠিক আছে। সেমিনোমা হচ্ছে একটা টেস্টিকুলার বা ওভারিয়ান ওভারিয়ান টিউমার, ঠিক আছে, এবং এটা খুব কমন, ঠিক আছে, এটা খুব কমনলি দেখা যায়। জার্ম সেল টিউমারের চেয়ে সেমিনোমা বেশ কমন, ঠিক আছে। তাহলে সেমিনোমা হচ্ছে একটা টেস্টিকুলার বা ওভারিয়ান টিউমার, যেটার কারণে প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে যায়। প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেজ অলসো ইনক্রিজড ইন স্মোকিং। নেক্সট হচ্ছে প্রোস্টেট অ্যাসিড ফসফেটেজ। প্রোস্টেট অ্যাসিড ফসফেটেজ এটা usually used to monitor and assess the progression of prostate cancer until the introduction of prostate specific antigen, which is now largely displaced it. তার মানে হচ্ছে প্রোস্টেট অ্যাসিড ফসফেটেজ আমরা ইদানিং কালে আর ইউজ করি না। তুমি যে দেখবা যাদের হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্ট যেখানে প্রোস্টেটের ক্যান্সারের পেশেন্ট আছে, সেখানে আসলে প্রোস্টেট অ্যাসিড ফসফেটেজ অত বেশি এখন আর ইউজ হয় না। যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। আমরা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন আর একটু ডিটেইলসে পড়বো। ওকে, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন কি কি কারণে বাড়তে পারে? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বাড়তে পারে হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের জন্য, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার জন্য, এবং হচ্ছে প্রোস্টেটাইটিসের জন্য। একটা নরমাল প্রোস্টেট লেভেল হচ্ছে 4 ন্যানোগ্রামের চেয়ে কম, লেস দেন 4 ন্যানোগ্রাম পার এমএল। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেটাইটিসের ক্ষেত্রে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের লেভেল বাড়তে পারে, বাট বাড়াটা কত পর্যন্ত হবে? ইট ইউজুয়ালি উইদিন 10 ন্যানোগ্রাম পার এমএল। তার মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন 10 এর চেয়ে কম থাকবে, এটা মনে রাখতে হবে। এই মানগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন নরমালি হচ্ছে 4,
বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেটাইটিস এর ক্ষেত্রে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের লেভেল 10 এর নিচে থাকবে, এবং ইন কেস অফ প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ক্যান বি ভেরি হাই starting from 10 nanogram. Therefore, other imaging tests need to be done whenever prostate specific antigen is greater than 10 nanogram per ml. এইটার মানে হচ্ছে, মানে এই লাইনটার মানে হচ্ছে যে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন 100-150 হইতে পারে। 100-150 মানে তো বুঝতেছই যে অনেক বেশি, তাইলে এটা প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে, অনেকটা হয়েছে, বোঝা যাচ্ছে। কিন্তু যখন দেখবা যে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন 20, তখন তুমি ফান্দে পড়ে যাবা। পেশেন্ট অনেক বয়স্ক, মেল পেশেন্ট, তাইলে তো তার হচ্ছে যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার জন্য 20 হয়ে যেতে পারে। তাই এটা কি ওই কারণে হয়েছে? না, হয় নাই। আমরা কিভাবে বুঝবো? তখন ওই জন্য ইমেজিং করতে হবে। তার মানে হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে 10 এর থেকে যে কোনো নাম্বার হতে পারে। সেটা অনেক হাই হতে পারে, যেমন 150, 200 বা 100 এরকম হতে পারে। আবার একটা লিমিটের মধ্যে, যেমন 20ও হতে পারে। তখন আমাদেরকে আলাদা ইমেজিং টেস্ট গুলা দিয়ে আমরা হচ্ছে যে এটা প্রোস্টেট ক্যান্সার কিনা সেটা ডায়াগনোস করব। ঠিক আছে? ইট অলসো ইউজড ফর মেজারিং প্রগনোস্টিক ভ্যালু অফ ক্যান্সার ট্রিটমেন্ট। এটা খুব কমনলি ইউজ হয়। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন প্রগনোস্টিক ভ্যালু খুব বেশি, খুবই ভালো একটা অ্যান্টিজেন। আমরা যদি হচ্ছে যে প্রোস্টেট ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে থাকি, প্রোস্টেটেক্টমি করার পরে আমরা দেখবো যে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন অনেক কমে গেছে। ঠিক আছে? এটা খুব ভালো ইউজ হয়। তাহলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের অনেক ফাংশন আছে। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিসেও হেল্প করে, বাট অবশ্যই আমাদেরকে এর সাথে ইমেজিং দিয়ে আমাদের এটাকে সলিডিফাই করতে হবে, কিন্তু এটার প্রগনোস্টিক ভ্যালু অনেক ভালো। নেক্সট নেক্সট হচ্ছে যে আরেকটা এনজাইম আছে, সেটা হচ্ছে নিচে আছে, সেটা হচ্ছে এই এলডিএইচ, যেটা হচ্ছে ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস। ঠিক আছে? তো ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস আমরা কার্ডিয়াক এনজাইমের সাথেও কিছুটা পড়বো, বাট আমরা এখানে ফর কমপ্লিটনেস আমরা হচ্ছে যে ল্যাকটেজ ডিহাইড্রোজিনেসটা পড়ে ফেলবো। আচ্ছা, ওকে। ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস levels correlate with tumor burden. Levels correlate with tumor burden, reflex growth and invasiveness of cancer. এটা কোথায় কোথায় বাড়তে পারে? এটা ওভারিয়ান ক্যান্সারে বাড়তে পারে, টেস্টিকুলার জার্ম সেল টিউমার, বোথ সেমিনোমা এবং নন সেমিনোমেটাস। আমরা যেটা বলছি যে জার্ম সেল টিউমারের মধ্যে সেমিনোমা আছে একটা জিনিস, আর এটা হচ্ছে নন সেমিনোমেটাস জিনিস আছে। নন সেমিনোমেটাসের মধ্যে আরো অনেকগুলা ক্যান্সারের নাম আছে, তো আমরা ওগুলো আজকে ডিটেলসে যাচ্ছি না। বাট জার্ম সেল টিউমারের ক্ষেত্রে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস বাড়তে পারে, লিম্ফোমার ক্ষেত্রে বাড়তে পারে। ইউইং সার্কোমা হচ্ছে একটা অ্যাডোলেসেন্ট টিউমার, অ্যাডোলেসেন্টের বোন টিউমার, অ্যাডোলেসেন্টের বোন টিউমার। ঠিক আছে? আর হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, আর এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং হেপাটাইটিসেও বাড়তে পারে, বাট এটা নন স্পেসিফিক, খুব বেশি স্পেসিফিক না। তাহলে কিসে কিসে বাড়তে পারে? ওভারিয়ান ক্যান্সার এবং টেস্টিকুলার জার্ম সেল টিউমারে বাড়তে পারে। এই জার্ম সেল টিউমারের মধ্যে সেমিনোমা, নন সেমিনোমেটাস দুটাতেই বাড়তে পারে। আর হচ্ছে যে লিম্ফোমা, তারপরে ইউএং সার্কোমা, হেমোলাইটিক অ্যানিমিয়া, এগুলাতে বাড়তে পারে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা, এই দুইটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা কোনো কথা না, কিন্তু যেটা আমাদের পরীক্ষার জন্য এবং ইন্টারন্যাশনাল এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। আমি এই জন্যই এটা লিখছি যে হেমোলাইটিক অ্যানিমিয়াটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যদি এলডিএস থেকে একটা জিনিস মনে রাখতে হয়, সেটা মনে রাখবা, টিউমার মার্কারের চেয়েও হেমোলাইটিক অ্যানিমিয়ার সিগনিফিকেন্স অনেক বেশি। কারণ হেমোলাইটিক অ্যানিমিয়াতে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস লেভেল বেড়ে যায়। যখনই তোমার আরবিসিটা লাইসিস হয়, তখনই ল্যাকটেড ডিহাইড্রোজেনেস লেভেল বেড়ে যায়। তাহলে আমরা ধরো যে একটা পেশেন্টের অ্যানিমিয়া আছে, ঠিক আছে? যদিও তোমাদের অ্যানিমিয়ার ক্লাস হবে, অ্যানিমিয়া ডিটেলস পড়ানো হবে, সেখানে তোমরা আরো জানবা। বাট অ্যানিমিয়া আছে, সেই অ্যানিমিয়ার সাথে যদি দেখা যায় যে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস লেভেল বেড়ে আছে, তাইলে বুঝবা এটা অবভিয়াসলি হেমোলাইসিসের জন্য, এবং এটা হেমোলাইটিক অ্যানিমিয়া, আর কোনো কথা নাই। ল্যাকটেড ডিহাইড্রোজেনেস অ্যানিমিয়ার সাথে যদি থাকে, তাহলে হেমোলাইটিক অ্যানিমিয়া। আর কোনো মাইক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক কিছু দেখা লাগবে না। ল্যাকটেড ডিহাইড্রোজেনেস বাড়া মানের মাত্রই নর্মোসাইটিক হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে? হেমোলাইটিক অ্যানিমিয়া কি ধরনের অ্যানিমিয়া? সেটা হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে?
তাহলে হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের মোস্ট কমন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। আবার মনে রাখবো, হ্যাঁ। আর বাকিগুলা আছে, বাকিগুলা টিউমার মার্কারের জন্য মনে রাখতে হবে, যেগুলো ওভারিয়ান ক্যান্সার, টেস্টিকুলার জার্ম সেল টিউমার, এগুলো আছে। ওকে, নেক্সট হচ্ছে রিসেপ্টর মার্কার। রিসেপ্টর মার্কার হচ্ছে আমাদের মেইনলি একটা কাজেই লাগে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ওকে, ঠিক আছে। তাহলে রিসেপ্টর মার্কার দুই ধরনের আছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন মার্কার আর একটা হচ্ছে প্রোজেস্টেরন মার্কার। ঠিক আছে, এটা ইআর এবং পিআর। এছাড়া আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে মানে আমরা আসলে ব্রেস্ট ক্যান্সার যখন হয়, যেমন আমরা একটা সুপারস্টারের নাম জানি, মানে হচ্ছে যে একজন অভিনেত্রীর নাম জানি, অ্যাঞ্জেলিনা জোলি। তার আমি আমি অনেকেই করাইছে, আমি একজনের নাম বললাম। তো তার ক্ষেত্রে কি হয়েছিল, তার ক্ষেত্রে এই যে ইআরপিআর পজিটিভ ছিল, তার ক্ষেত্রে আরো একটা জিনিস পজিটিভ ছিল। আমি ওই যে আজকে বলছি না, ওই যে প্রি অঙ্কোজিন বা প্রোটো অঙ্কোজিন বলছি না, ওর মধ্যে আরেকটা আছে হার2। ঠিক আছে, তার ক্ষেত্রে এই জিনিসগুলো পজিটিভ ছিল। এই জিনিসগুলো পজিটিভ থাকা মাত্রই সে বুঝতে পারছে যে আমার ক্যান্সার হবেই। যখন ক্যান্সার হবে তখন সে ব্রেস্ট ফেলে দিছে। ঠিক আছে, তাহলে এটাই হলো যে কথা, যে আমরা এই রিসেপ্টর মার্কারগুলা আগে ইউজ করতে পারি, আগে ইউজ করে আমরা হচ্ছে যে মেজার করতে পারি যে আমার ব্রেস্ট ক্যান্সার হবে না হবে না। তাহলে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ এবং হার2 রিসেপ্টর, এই তিনটা দেখে আমরা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, সো দে আর ইউজড ইন ব্রেস্ট ক্যান্সার অ্যাজ ইন্ডিকেটর ফর হরমোনাল থেরাপি। তো এদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এটা হরমোনাল থেরাপি দেওয়ার জন্য ইউজ হয়ে থাকে। যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আহ আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট দিতে পারি, ম্যাস্টেকটমি করতে পারি, আর অনেক কিছু করতে পারি, বাট হরমোনাল থেরাপি দেওয়ার জন্য আমরা হচ্ছে যে এই কি বলে ইআরপিআর আমরা মেজার করতে পারি, এবং তার মাধ্যমে আমরা হচ্ছে যে হরমোনাল থেরাপি দিতে পারি। যাদের ক্ষেত্রে ইআরপিআর পজিটিভ হয় তাদের ক্ষেত্রে আমরা হরমোনাল থেরাপি দিতে পারি। আচ্ছা, নেক্সট এবং লাস্ট পোর্শন। ঠিক আছে, আমি তোমাকে ওই যে আমরা শুরুতে বলে নিছিলাম যে টিউমার অ্যাসোসিয়েটেড কিছু মার্কার আছে। আমরা এই প্রোটিনের মধ্যে টিউমার অ্যাসোসিয়েটেড কিছু মার্কার দেখব। ঠিক আছে, এগুলো ঠিক টিউমার ডিরাইভ মার্কার না, এগুলো হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড মার্কার। যেমন হচ্ছে এই বিটা ম্যাক্রোগ্লোবিউলিন এবং ইমিউনোগ্লোবিউলিন এবং ফেরিটিন, এগুলো হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড মার্কার, নট টিউমার ডিরাইভ মার্কার। তাহলে আমরা এখানে কি কি পড়তেছি, এগুলো একেবারে সলিডিফাই এবং এগুলা খুবই ইম্পর্টেন্ট, যে এবং এগুলা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। যেমন হচ্ছে S100 ম্যালিগন্যান্ট মেলানোমা, এটা একেবারে এটার জন্য স্পেসিফিক। তাহলে ম্যালিগন্যান্ট মেলানোমা হইলে S100, এটা টিউমার মার্কার। ঠিক আছে, বিটা ম্যাক্রোগ্লোবিউলিন কোথায় কোথায় দেখা যায়, মাল্টিপল মায়োলোমা এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে দেখা যায়। ইমিউনোগ্লোবিউলিনের একটা নাম হচ্ছে, যেটা হচ্ছে বেনস জোন্স প্রোটিন। ইট ইজ এ ফ্রি মনোক্লোনাল ইমিউনোগ্লোবিউলিন লাইট চেইন ইন দ্য ইউরিন, যেটা মাল্টিপল মায়োলোমাতে দেখা যায়। তাহলে মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে আমরা টিউমার অ্যাসোসিয়েটেড মার্কার দেখতে পাই, যেটা হচ্ছে একটা বিটা ম্যাক্রোগ্লোবিউলিন আর একটা হচ্ছে যে ইমিউনোগ্লোবিউলিন, যে দুইটা জিনিস হচ্ছে মাল্টিপল মায়োলোমাতে দেখা যায়। আর ফেরিটিন হচ্ছে একটা টোটালি আলাদা জিনিস। ফেরিটিন আমরা আহ যখন তোমার হচ্ছে এই যে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া পড়বা, বা হচ্ছে আহ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে হেমোক্রোমাটোসিস। এই হেমাক্রোমাটোসিস পড়ার সময় আমরা হচ্ছে এই ফেরিটিন লেভেলটা খুব বেশি দেখবো। ঠিক আছে, তো আমরা ফেরিটিন লেভেলে আজকে যাচ্ছি না। তো আমাদের প্রোটিন মার্কারের মধ্যে কিছু প্রোটিন মার্কারের নাম আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে বিটা ম্যাক্রোগ্লোবিউলিন আর এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এই দুটা হচ্ছে মেইনলি মাল্টিপল মায়োলোমার সাথে, বিটা ম্যাক্রোগ্লোবিউলিন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়ার সাথেও থাকতে পারে। আর S100 হচ্ছে এটা একেবারে মানে স্পেসিফিক ফর হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা, যেটা হচ্ছে একটা স্কিন ক্যান্সার। ঠিক আছে, ওকে, আমরা এখানে জাস্ট খালি গ্রস একটা ওভারভিউ করার জন্য যেটা দিয়ে আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে লাং ক্যান্সারের ক্ষেত্রে CA-125 থাকতে পারে। আমি আবার বলছি যে আমরা তো পড়ছিলাম যে CA-125 হচ্ছে ওভারির ক্ষেত্রে, তো ওই জন্যই আমরা মনে রাখবো যে CA-125 শুধুমাত্র ওভারি মনে রাখবো, লাং মনে রাখবো না, তাহলে আর সব মিক্স আপ হয়ে যাবে। যেটা হতে পারে
কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেনের সাথে হতে পারে। লিভার ক্যান্সারের ক্ষেত্রে আলফা বিটা প্রোটিন, এটা আমরা বলছি। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে পিএসএ বলছি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে CA-125, CA, তারপরে HER2। তো এখানে আসলে এটা ভুল দেওয়া আছে, CA-125 হবে না, CA-15.3 আমরা এখন জানি, তাই তো? হ্যাঁ, CA-125 ও হইতে পারে, কিন্তু CA-125 এই জন্য নন স্পেসিফিক। CA-125 মোর স্পেসিফিক ফর ওভারিয়ান কার্সিনোমা। নেক্সট হচ্ছে যে স্টোমাক ক্যান্সারের কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, কোলন ক্যান্সারের কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, প্যানক্রিয়াটিকের ক্ষেত্রেও কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন। প্যানক্রিয়াসের ক্ষেত্রে আমরা আজকেই পড়ছি, প্যানক্রিয়াসের ক্ষেত্রে আরেকটা স্পেসিফিক, সেটা হচ্ছে CA-19.9। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে CA-19.9 হচ্ছে প্যানক্রিয়াসের জন্য স্পেসিফিক, আর ওভারিয়ানের জন্য স্পেসিফিক হচ্ছে CA-125। এই তো আমরা ওভারঅল সবকিছু পড়ছি, আমরা জাস্ট খালি একটু দেখলাম। হ্যাঁ, ওকে। তো এই এই হলো যে আমাদের টোটাল টিউমার মার্কারস।